অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি না, রূপান্তর করা যায় না। আর মূলদ সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যাদেরকে রূপান্তর করা যায়, যেমন মনে করো দুই, দুইকে তুমি কিন্তু লিখতে পারো 2/1, নিচে 1 লিখতে পারো। আবার শূন্য, শূন্যকেও লেখা যায় 0/1, ঠিক আছে। তারপরে তুমি যদি 2/3 হয়, এটা তো ভগ্নাংশ আছেই, ধরো 0.2, তাহলে এটা কি লেখা যায় 2/10, বা কাটাকাটি করে 1/5। তার মানে এইভাবে যত সংখ্যা তোমরা শিখছো এগুলো সবগুলোকে কিন্তু আসলে ভগ্নাংশে রূপান্তর করা যায়, এই জন্য এগুলো সবই কি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। কিন্তু কিছু আছে ভগ্নাংশে প্রকাশ করা যায় না। এখন যায় না কেন? তাফসিয়া হাত তুলেছো, তাফসিয়া। স্যার এতগুলো তো মনে রাখতে পারবো না, বাকিগুলো আচ্ছা, পরের ওইদিকে আমাদের ক্লাসে লাস্ট টপিক পড়ালে। মূলদ অবরোধ, ঠিক আছে। আজকে কিন্তু আমরা বেশি টপিক পড়ি নাই, কিন্তু একই টপিক আমি বারবার খালি আলোচনা করছি। দেখো এই যে এখান থেকে শুরু করছে, এই এক পৃষ্ঠা, এক পৃষ্ঠা, মানে এটা আমি দ্বিতীয় পৃষ্ঠায় আসছে, আজকে ক্লাসের দ্বিতীয় পৃষ্ঠা, ঠিক আছে। বুঝতে পারছো, একই জিনিস কিন্তু বারবার তোমাদেরকে যে প্র্যাকটিস করাইছে ক্লিয়ার হওয়ার জন্য। বুঝতে পেরেছো? যাতে তোমরা সহজে বুঝতে পারো। এখন দেখো এখানে মূলদ সংখ্যা কোনটা বললাম, যেটাকে ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তার মানে তুমি জীবনে যত সংখ্যা শিখছো আসলে সবই ছিল মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কি, যেগুলোকে ভগ্নাংশে প্রকাশ করা যায় না। এখন কেন ভগ্নাংশে প্রকাশ করা যায় না? তোমাদেরকে আমি বর্গ সংখ্যা শিখিয়েছি, মনে আছে কি? শুরু দিকে কেন শিখিয়েছি এখন হয়তো বুঝতেছো, এখন এটা কাজে লাগবে। বর্গ সংখ্যা শিখিয়েছিলাম, বর্গমূল শিখিয়েছিলাম। যেমন একের বর্গ 1, 2 এর বর্গ কত 4, 3-এর বর্গ কত 9, 4-এর বর্গ কত 16, 5-এর বর্গ কত 25, 6-এর বর্গ সংখ্যা কত 36। মনে আছে তোমাদের? কার কার মনে আছে হাত তুলো তো দেখি, কার কার স্কোয়ার নাম্বার মনে আছে, বর্গ সংখ্যা। শুরুর দিকে আমরা শুরু করেছিলাম এগুলো দিয়ে, তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম 1 থেকে 25 পর্যন্ত, ঠিক আছে। সবার মনে থাকার কথা অ্যাটলিস্ট। মুখস্থ হয়তো অনেকেরই নেই আমার কাছে মনে হয়, ভুলে গেছে অনেকে হয়তো বা। বাট জিনিসটা তো জানার কথা, চেনার কথা, তাই না? সবারই চেনার কথা অ্যাটলিস্ট, কারণ আমরা শুরুতে এগুলো শিখেছি। আচ্ছা, তো একটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায় ওইটাকে বলা হয় বর্গ সংখ্যা, ঠিক আছে। অর্থাৎ একটা সংখ্যাকে যদি ওই সংখ্যা দিয়ে গুণ করিস যে সংখ্যা পাবো ওইটা হচ্ছে বর্গ সংখ্যা। 1-কে 1 দিয়ে গুণ করলে 1 পাওয়া যায়, 2-কে 2 দিয়ে গুণ করলে 4 পাওয়া যায়, 3-কে 3 দিয়ে গুণ করলে 9 পাওয়া যায়, 4-কে 4 দিয়ে গুণ করলে 16 পাওয়া যায়। তার মানে ডান পাশের বড় সংখ্যাগুলোকে বলা হয় বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার, আর এই ছোট গুলোকে বলা হয় স্কোয়ার রুট বা বর্গমূল, ঠিক আছে। এখন বর্গমূল যেগুলো বর্গ সংখ্যা, যেমন 4, 4-এর বর্গমূল বোঝানোর জন্য এই যে এরকম একটা চিহ্ন ব্যবহার করেছিলাম আমরা, এরকম চিহ্ন, এটা দিয়ে কি বোঝানো হয় স্কোয়ার রুট। বর্গমূল এই চিহ্ন দিয়ে দিলে সেটাকে স্কোয়ার রুট করতে হয়, তার মানে এটার মান হচ্ছে 2। তেমনি 9-এর উপরে আমি যদি দেই তাহলে মান কত হবে 3। 16-র উপরে দিলে মান কত হবে তাহলে বলো তো? 16-র উপরে দিলে কত হয়ে যাবে? লিখে দাও তো চ্যাট বক্সে। 16-র উপরে দিলে, হ্যাঁ বুশরা দিয়েছো অনেকে, হ্যাঁ সবাই দিয়েছো, 4 হবে, 8 না, 8 লিখেছো আবার। 4, 16, 16, 16, 16কে স্কোয়ার করলে কত হবে 4 হবে, ঠিক আছে। তেমনি যদি আমি 64, 64, 64কে স্কোয়ার রুট করি তাহলে কত হবে 8 হবে। 100কে স্কোয়ার রুট করলে কত হবে 10 হবে। আচ্ছা, এখন তাহলে আমাকে বলো 2কে যদি আমি স্কোয়ার রুট করি কত হবে? 2কে যদি আমি স্কোয়ার রুট করি কত হবে? এইবার কেউ বলতে পারবে? আমি যদি 6কে স্কোয়ার রুট করি কত হবে? আমি যদি 7কে স্কোয়ার রুট করি কত হবে? কেউ লিখছে 1, কেউ 3। আচ্ছা, এইটা হবে না। এটাকে যদি আমি স্কোয়ার রুট করি 1 পয়েন্ট সামথিং 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 আসতেই থাকবে, আসতেই থাকবে। √6 কে আমি যদি স্কোয়ার রুট করি 2 পয়েন্ট সামথিং সামথিং, বিভিন্ন মান আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। তুমি ক্যালকুলেটারে দেখতে পারো √7, এটার মানও 2 পয়েন্ট সামথিং আসতেই থাকবে।
কারণ এগুলো কি না, এগুলো পূর্ণবর্গ সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা না, পারফেক্ট স্কোয়ার নাম্বার না। কারণ এক হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার, এককে স্কোয়ার করলে এক পাওয়া যায়, চারকে স্কোয়ার করলে কি পাওয়া যায়, দুই পাওয়া যায়, নয়কে স্কোয়ার করলে কত পাওয়া যায়, তিন পাওয়া যায়, 16কে স্কোয়ার রুট করলে কত পাওয়া যায়, চার পাওয়া যায়, 25কে স্কোয়ার রুট করলে কত পাওয়া যাবে, পাঁচ পাওয়া যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা 25 পর্যন্তই মোটামুটি অনেকেরই মুখস্থ আছে, তোমাদের মুখস্থ করিয়েছি। কিন্তু এর মাঝে এগুলো ছাড়া যেগুলো আছে, 2, 3, 5, 6, 7, 8, 10, 12, 13, 14, 15, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, এইগুলোকে বর্গমূল করলে কি পাওয়া যাবে, আসলে এইগুলোকে বর্গমূল করলে এমন একটা সংখ্যা পাওয়া যাবে, যেমন 24কে যদি আমরা স্কোয়ার রুট করি, তাহলে 4 পয়েন্ট সামথিং একটা মান পাওয়া যাবে, যে মানটা শুধু আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, এই মানের কোনোদিন শেষ হবে না। সাপোজ ধরো আমি ধরে নিলাম যে 4 এর পরে এরকম আসছে যে 9, 5, 6, 3, 1, 0, 2, 5, 8, 7, মনে করো এইভাবে বারবার শুধু আসতেছে 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 আসতেছে। এখন এই যে একটা সংখ্যা তুমি পেলা দশমিকে, এইটাকে বলা হয় অনাবৃত দশমিক সংখ্যা। আমরা এর আগে বলেছিলাম আবৃত দশমিক, এটাকে বলা হয় অনাবৃত দশমিক। ঠিক আছে, কি বলা হয়, অনাবৃত দশমিক সংখ্যা। কারণ এইটার মানের কোনো শেষ নেই, এটা বারবার শুধু আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, কোনোদিন শেষ হবে না। কিন্তু একই মান আসবে না, একই মান আসলে এটাকে বলা হয় আবৃত, যার উপরে আমরা পৌনঃপুনিকের চিহ্ন দিই। কিন্তু এটা বারবার বিভিন্ন সময় বিভিন্ন মান আসতে থাকবে, ভিন্ন ভিন্ন মান আসতে থাকবে, ঠিক আছে, চেঞ্জ হবে। তো এখন তুমি যদি এটাকে দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে চাও, আমরা জানি দশমিকের জন্য এক আসে, নিচে এক বসে, আর যতগুলো ডিজিট থাকে ততগুলো শূন্য বসে নিচে। এখন তুমি তো জানোই না কতগুলো ডিজিট আছে, কারণ এইটার কোনো শেষ নাই। তাহলে তো তুমি কতগুলো শূন্য বসাবা, তো তুমি জানোই না কতগুলো শূন্য বসাবা, তাহলে কিভাবে তুমি স্বাভাবিক ভগ্নাংশে রূপান্তর করবা, রূপান্তর করা যাবেই না। তার মানে আমরা এ থেকে বুঝতে পারলাম যেগুলো পূর্ণবর্গ সংখ্যা না, যেমন 2, 3, 5, 6, 7, 8, 10, 11, 12, 13, 14, 15, 17, 18, এইভাবে যত সংখ্যা আছে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা না, পারফেক্ট স্কোয়ার নাম্বার না, তাদেরকে যদি আমরা স্কোয়ার রুট করি, তাহলে এই রুট কখনোই উঠানো যাবে না। এই রুটটা আমরা উঠালে কোনোদিনও পূর্ণ মান পাবো না, মানে কোনো মান আসবে না, পূর্ণ মান তো না, মানে কোনোদিনও ভগ্নাংশে আসবে না। ঠিক আছে, এই জন্য এই ধরনের সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা। √2, √3, √5, √6। আবার দেখো √6/5, এটাকে দেখে মনে হচ্ছে তো এটা ভগ্নাংশ বোধ হয় না, কারণ এখানে উপরে তো আমরা কোনো মান পাবো না, মানে আহ কোন একটা মানের মধ্যে তুমি নিয়ে আসতে পারবা এটাকে। √6 মানে কত, তুমি কোনো মান নিয়ে আসতে পারবা না, নিয়ে আসতে পারবা না। এই যেহেতু আমরা কোনো মান নিয়ে আসতে পারতেছি না, এই জন্য এটাও অমূলদ সংখ্যা। √2/7 এটাও অমূলদ সংখ্যা। কিন্তু যদি এরকম থাকতো √4/5, এটা কি অমূলদ নাকি মূলদ বলতো, এটা কি অমূলদ সংখ্যা নাকি মূলদ সংখ্যা? চ্যাট বক্সে লিখে দাও তো, এটা অমূলদ সংখ্যা নাকি মূলদ সংখ্যা? এটা কি অমূলদ সংখ্যা নাকি মূলদ সংখ্যা, রেশনাল নাকি ইররেশনাল? √4/5। আচ্ছা, তোমরা দিচ্ছ অমূলদ সংখ্যা দিচ্ছ, মাহি দিয়েছ মূলদ সংখ্যা, আফরিন দিয়েছ রেশনাল, এসা দিয়েছ মূলদ। প্রথমে তোমরা অমূলদ দিয়েছো কেন? এটা তো মূলদ সংখ্যা, কারণ √4 মানে কি 2, আর এটা কি 2/5, এটা ভগ্নাংশে প্রকাশ করা গেল না, গেছে তো, গেছে তো, এটা তো মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার। ঠিক আছে, আচ্ছা, আরেকটা সংখ্যা দিচ্ছি। মনে করো √4/√3, এটা কি মূলদ নাকি অমূলদ, এটা কি রেশনাল নাকি ইররেশনাল? এটা কি রেশনাল নাম্বার নাকি ইররেশনাল নাম্বার? লিখে দাও তো চ্যাট বক্সে।
মাহাদি গুড, সঠিক আনসার দিয়েছো। মাহি তোমারটা ভুল হয়েছে, আফরিন হয়েছে, মেহজাবিন হয়েছে, সাদ হয়েছে। হ্যাঁ, মোটামুটি সবাই ধরতে পেরেছো বাকিরা। গুড। দেখো এখানে আমাদের √4 মানে কি 2, কিন্তু √3 কে তো আমরা এটাকে ভগ্নাংশে বা এতে নিয়ে আসতে পারবো না, মানে 2 পয়েন্ট সামথিং সামথিং, মান তো শেষ নাই, তার মানে এটাকে এইভাবে রাখতে হবে। তার মানে কি অমূলদ সংখ্যা, ইররেশনাল নাম্বার। ঠিক আছে, তো মোটামুটি তোমাদের কিছু বেসিক কনসেপ্ট দিলাম, এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ ফর ইয়োর লাইফ, ফর ইয়োর বেসিক ম্যাথমেটিক্স। বুঝতে পেরেছো আজকের ক্লাসের যে বিষয়গুলো? দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ, এবং পৌনঃপুনিক সংখ্যা, ঠিক আছে, আহ এবং সর্বশেষ আমরা মূলদ অমূলদ সংখ্যা শিখলাম। তো এই ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ।